কিছু অনুভূতি কাউকে ভেঙে চুরে না বলে কাগজে লিখে উড়িয়ে দেওয়া উচিত। এতে যে কেউ চাইলেই নিজের দুর্বলতায় আঘাত করতে পারবে না। কারণ আমরা মানুষের সমুদ্রে ভাসি, অথচ ডুবে গেলে টেনে তোলার মতো একটা মানুষ খুঁজে পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি দেশ এবং দেশের বাহিরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু বাহিরে বের হব, তাই ভাবলাম সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে সেরে নেই। সকালে চটজলদি নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আজকে সকালে প্যানকেক বানাবো। প্যানকেক তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে চিনি মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে শুকনো উপকরণগুলো চেলে দিয়েছিলাম, যাতে প্যানকেকের ভিতরটা খুব মসৃণ হয়। এরপর ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এই যে আমার ব্যাটারটা একদমই রেডি। আমি এই ঘনত্বে এবার এটাকে ছেঁকে নিব। প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এরপর টিস্যু দিয়ে খানিকটা মুছে নিলাম। এরপর আমি এক স্থানেই একটু ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা যদি এক স্থানে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবেই গোল হয়ে যাবে। এক পাশ যখন বুদবুদ হবে তখন অপর পাশ উল্টে দেব। এরপর কয়েক সেকেন্ড ওয়েট করে আমি একটি প্যানকেক নামিয়ে ফেলবো। আমার কাছে তো রুটি পরোটার থেকে এগুলো খুবই ইজি মনে হয়। চটজলদি হাতে সময় না থাকলে খুব ইজিলি বানিয়ে ফেলা যায়। এরপর এক এক করে লো হিটে আমি সবগুলো প্যানকেকই ভেজে নিলাম। আপনাদেরকে জাস্ট নর্মালি একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ ফুলেছিল, আর প্রতিটা প্যানকেকই অনেক সফট ছিল। আমি যখনই হাত দিয়ে প্রেসার দিচ্ছিলাম তাও এটা ভেঙে যাচ্ছিল না। প্যানকেকগুলো প্রতিটি খুব সফট হয়েছিল। এর আসল রহস্যই কিন্তু হচ্ছে ব্যাটারটা যতটা মসৃণ করে করা হবে ততটাই সফট হবে। আর সাথে সকালের এনার্জি এক কাপ চা না হলেই যেন নয়। সকালে সবুজ প্রকৃতি আর সাথে পাখির কিচিরমিচির। চা পান করে গেলাম রান্নার আয়োজন করতে। আজকে যেহেতু বাইরে বের হব তাই খুব তাড়াতাড়ি করে শর্টকাট রান্নাগুলো করে নিব। জাইফার বাবা অফিসে ছিল আর মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তাই আমি সবগুলো কাজ খুব দ্রুত সম্ভব করে নিচ্ছিলাম। পটলগুলো ভাজি করার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। পটল ভাজির জন্য এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি ব্যবহার করব, আর সাথে মিষ্টি কুমড়া ভুনার জন্য আমি একটু বড় সাইজে চিংড়ি দিয়ে ভুনা করে নেব। তাই 2 বক্স চিংড়ি নামিয়ে নিলাম। এখানে আমি সব কিছু একসাথে গুছিয়ে নিলাম। এখানে ছিল পটল কুচি, ছিল মিষ্টি কুমড়া ফালি ফালি করে কাটা, আর পেঁয়াজ, কাঁচামরিচ, 2 ধরনের চিংড়ি মাছ আর শিরিন কচ্চা মাছ। আমি এখানে শিরিন কচ্চা মাছটা ভেজে নেব। যদিও অনেকেই শিরিন কচ্চা মাছটা ভেজে খায় না, কিন্তু জাইফার বাবার জন্য খানিকটা ভেজে নেব। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভুনাও হয়ে গেল। সব রান্না কমপ্লিট করে আমি এখানে সার্ভ করে দিচ্ছিলাম। আজকে শর্টকাট মেনুতে ছিল শিরিন কচ্চা মাছ ভুনা, পটল দিয়ে ছোট চিংড়ি মাছ ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা, আর পটলের খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়েছি। আচ্ছা, আপনারা কারা কারা পটলের খোসা ভর্তা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই ছোট বোনের পুরনো সেই কথাটা আরও একবার বলে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান। এই একটি ছোট্ট লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো বেরিয়ে পড়লাম নাটোর শহরের উদ্দেশ্যে। নাটোর শহরে যাওয়ার পূর্বে আমরা একটু নাটোরের বিখ্যাত সুইচ ঘেটে ঘুরে আসলাম। এখানে তারা প্রচুর মাছ ধরছিল। জেলেরা একদম তাজা মাছ ধরেই বিক্রি করছিল।
আপনারা যারা নাটোর বনপাড়ার আশেপাশে থাকেন তারা হয়তো এই নাটোরের সুইচ গেট সম্পর্কে আরও বেশি জেনে থাকবেন। সেখান থেকে আমরা আবার নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরে পৌঁছে আমরা চলে গেলাম ফার্নিচারের দোকানে। আমাদের আসলে একটি শু র্যাকের প্রয়োজন ছিল, তাই বেশ কয়েকটা দোকান ঘুরে আমরা এই দোকান থেকে একটি শু র্যাক পছন্দ করেছি। হাঁটতে হাঁটতে এই দোকানের এই ডাইনিং টেবিলটাও আমাদের কাছে খুব ভালো লেগেছিল। বেশ অনেকগুলো দোকান ঘোরার পর আমাদের সকলের কাছে এই শু র্যাকটা পছন্দ হয়েছে। খুব সিম্পলের ভিতরে আমাদের দুজনের জন্য একদমই পারফেক্ট একটা শু র্যাক মনে হয়েছিল। এই মালয়েশিয়ান উঠে ফার্নিচারগুলো কিন্তু বেশ ভালো, যত্ন করতে পারলে সব ফার্নিচারই কিন্তু গুছিয়ে ভালো করে রাখা যায়, এতে করে সেই ফার্নিচারগুলো বেশি দিন টেকসই হয়। আমি আমার ঘরের এই এনটিও-এর সামনেই এই শু র্যাকটা রেখেছি। যেহেতু অনেক দূর থেকে শু র্যাকটা এসেছিল, তাই উপরে খুব ভালো পরিমাণে ধুলা জমা হয়েছে। খুব ভালো করে আমি যত্ন নিয়ে সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আসলে প্রতিটা মেয়ের কাছে এই সংসারের প্রতিটি জিনিস খুব শখের হয়ে থাকে। আমার কাছে তো মনে হয় আমার সংসারের ছোট্ট একটি গ্লাস কিংবা একটি জগও আমার কাছে মহামূল্যবান। নতুন সংসারের প্রতিটি জিনিসের প্রতি যেন রয়েছে অনেক মায়া। এই অনুভূতিগুলো কিন্তু শুধু একমাত্র আমার না, আমার কাছে মনে হয় প্রতিটি মেয়েরই তার নতুন সংসারটা সাজানোর অনুভূতিগুলো প্রায় একই রকম হয়ে থাকে। ঘরের প্রতিটি কোণায় কোণায় প্রতিটি ছোট জিনিসের প্রতিও থাকে অনেক মায়া, থাকে অনেক স্বপ্ন। শু র্যাকের উপরটা সাজানোর জন্য আমি এখনও সেরকমভাবে কিছুই কিনিনি। আমি যেহেতু বাসায় ইনস্ট্যান্টভাবে এই শু র্যাকের উপরটা গুছিয়েছি, তাই আমার বাসায় যা ছিল আমি তা দিয়ে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এর ভিতরে 4টি পাল্লা ছিল, আর ভিতরে খুব ভালো পরিমাণ স্পেস ছিল। ল্যাম্পটা জ্বালিয়ে দেওয়ার পর জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। যতটা সম্ভব আমি চেষ্টা করছি আমাদের মনের মতো করে ঘরটাকে সাজিয়ে নেওয়ার। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন তাহলে জানাতে পারেন আমার শু র্যাকটা এবং শু র্যাকের উপরের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।